প্রযুক্তি উন্নয়নে বদলে যাচ্ছে দেশ, বদলে যাচ্ছে গতানুগতিকতা, বিবর্তন ঘটছে মানুষের জীবনধারায়। জীবনে মুখ্য অনুষঙ্গ হয়ে উঠেছে প্রযুক্তি। বিজ্ঞানীদের প্রতিনিয়ত আধুনিক প্রযুক্তির খোঁজ খবর নিয়ে গ্রিন টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন বিজ্ঞান ও প্রযুক্তি অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। সাথে আমি রিধিমা। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সাহায্যে বাস্তবমুখী সমস্যার টেকসই সমাধান তৈরি করতে রাজধানীতে সম্পন্ন হলো দেশের অন্যতম বৃহৎ হ্যাকাথন প্রতিযোগিতা ইনফিনিটি এআই বিল্ড ফেস্ট 2026। এবার প্রতিপাদ্য ছিল বিল্ড লোকালি, লিড গ্লোবালি। গত 12 জুন ব্র্যাক ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত এই জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে 3,360 জন অংশগ্রহণকারী এবং 612টি দল অংশ নেয়। শিক্ষা, এডটেক, স্বাস্থ্যসেবা, হেলথ টেক, ব্র্যান্ডিং ও মার্কেটিং, ই কমার্স এবং ইনফোটেক, এই 5টি ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজয়ী 15টি দলকে গ্লোবাল শোকেস রোড ম্যাপ সহ মোট 4 লাখ টাকারও বেশি প্রাইজ মানি প্রদান করা হয়। ইনফিনিটি এআই বিল্ড ফেস্ট, এটা ক্লাউড ক্যাম্প এবং ব্র্যাক ইউনিভার্সিটি এটা যৌথ আয়োজন। আমাদের উদ্দেশ্য যেটা ছিল যে আমরা বাংলাদেশে বেসিক্যালি এআই এর একটা কালচার এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে যে ভবিষ্যতে আমাদের যে একটা হিউজ যে ওয়ার্কফোর্স দরকার, সেই ওয়ার্কফোর্সটার যেন ইন্সপায়ার করা যায়, সেজন্য বেসিক্যালি এই প্রোগ্রামটা আমরা আয়োজন করেছি। We are competing in the health tech segment and we have built a web application which is the maternal health companion. আমাদের প্রজেক্টটা হচ্ছে র্যাডফ্লো এআই, যেটা আর কাজ হচ্ছে রেডিওলজি ইমেজকে প্রি প্রসেসের মাধ্যমে আমাদেরকে পুরো ডিটেলসটাকে অ্যানালাইসিস করে। গ্রাম অঞ্চলে যেরকম আমরা ডক্টর থাকে না, ডক্টর অ্যাভেলেবল থাকে না, আর হঠাৎ কোনো সিরিয়াস রোগ হলে জানতে পারে না কেউ। একটা অ্যাপ্লিকেশন বানিয়েছে যেটা SMS দিয়েও ইউজ করা যাবে, তারপর অ্যাপস দিয়েও ইউজ করা যাবে, তারপর হচ্ছে কল করেও ইউজ করা যাবে, যেখানে কলের যেই নাম্বারটা ওইটা হবে টোল ফ্রি। আমরা বানিয়েছি হচ্ছে এবি প্রেডিক্ট বিডি। আমাদের প্রজেক্টটা বেসিক্যালি একটা এআই বেসড ডোসেজ ডিস্ট্রিবিউশন সিমুলেটর। আমরা 5টা ডোমেনের মধ্যে ইনফোটেক ডোমেন নিয়ে কাজ করছি। আমরা তো জানি যে এআই কতটা স্প্রেড আউট হচ্ছে আমাদের ওয়ার্ল্ডে। তো এই এআই এর যুগে কীভাবে হচ্ছে আমাদের সিকিউরিটিটাকে আমরা ইনশিওর করতে পারবো, এই জন্য আমাদের যে সলিউশনটা হচ্ছে সেটা হচ্ছে ডিপ ফেক ডিটেকশন। আমরা এই আয়োজনটা করছি কারণ বাংলাদেশে হলে গিয়া ভেরি ভাইব্রেন্ট একটা ইউথ কমিউনিটি আছে এবং এটা পৃথিবীর ওয়ান অফ দ্য বেস্ট ওয়ান, কারণ তারা ডিজিটালি স্যাভি এবং তারা টেকনোলজি খুব ভালো মতো ইউজ করতে পারে। এই ধরনের হ্যাকাথন কন্টেস্ট আমাদের বাংলাদেশের ছেলে মেয়েদের জন্য একটা সম্ভাবনার দ্বার খুলে দিবে এবং ভবিষ্যতে এখান থেকে বড় বড় এআই প্রযুক্তিবিদ বের হবে। এই হ্যাকাথনে বেসিক্যালি আমাদের প্রত্যেকটা মেন্টরের এগেনস্টে 10টা করে টিম অ্যাসাইন করা ছিল, যাদেরকে আমরা অলমোস্ট 2 উইকস ধরে মেন্টর করেছি তাদের যে সলিউশনগুলোকে আরও পলিশ করার জন্য। আমাদের প্রায় 5টা টিম ফাইনালিস্ট আছে, তাদের সঙ্গে খুব কাছাকাছি থেকে আমি কাজ করেছি, দেখেছি তাদের আইডিয়াগুলোকে। দীর্ঘ 56 বছর পর আবারও মানুষের পদচিহ্ন পড়তে যাচ্ছে চাঁদের বুকে। 2028 সালে চাঁদে মানুষ পাঠানো সেই ঐতিহাসিক মহেন্দ্রক্ষণের আগে নাসার যায় একেবারে নিখুঁত প্রস্তুতি। তাই চাঁদে পা রাখার আগে পৃথিবীর কাছাকাছি কক্ষপথে এক শ্বাসরুদ্ধকর মহড়ার পরিকল্পনা করেছে নাসা। এই মিশনটিকে স্বয়ং নাসা বলছে নাসার সবচেয়ে জটিল মিশনগুলোর একটি। আগামী বছরে পৃথিবীর নিম্ন কক্ষপথে উড়াল দেবে আর্টেমিস 3। এই গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ মিশনের জন্য 4 নভোচারীর নাম ঘোষণা করে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা। তারা হলেন কমান্ডার রান্ডি ব্রেসনিক, পাইলট লুকা পারমিতানো, মিশন স্পেশালিস্ট ফ্রাঙ্ক রুবিও এবং মিশন স্পেশালিস্ট আন্দ্রে ডগলাস। এই মিশনের নেতৃত্ব দেবেন কমান্ডার রান্ডি ব্রেসনিক। ইউএস মেরিন কর্পসের এই সদস্য এর আগে 2 বার মহাকাশে গেছেন এবং পৃথিবীর বাইরে 149 দিন কাটানোর অভিজ্ঞতা রয়েছে তার। পাইলট লুকা পারমিতানো ইউরোপিয়ান স্পেস এজেন্সির নভোচারী। এই মিশনে তিনি পাইলট হিসেবে কাজ করবেন। ইতালীয় এই নভোচারীও আগে 2 বার মহাকাশ ভ্রমণ করেছেন, তবে তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা হলো একটি স্পেস ওয়াক, যেখানে তার হেলমেটের ভেতরে হঠাৎ পানি জমতে শুরু করেছিল।
এবং তিনি মহাকাশে প্রায় ডুবেই যাচ্ছিলেন। ভাগ্যক্রমে সেই যাত্রায় বেঁচে ফিরেছিলেন তিনি। মিশন স্পেশালিস্ট ফ্রাঙ্ক রুবিও একাধারে ইউএস আর্মির সাবেক সদস্য, বোর্ড সার্টিফাইড ফ্যামিলি ফিজিশিয়ান এবং ফ্লাইট সার্জন। এর আগে একবার রুশ সোউস ক্যাপসুলে চড়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়েছিলেন তিনি, কিন্তু তার সেই মহাকাশ যানটি হঠাৎ ক্ষতিগ্রস্ত হয়, পৃথিবীতে ফেরা আটকে যায়। নতুন একটি যান আসার অপেক্ষায় মহাকাশে টানা ৩৭১ দিন কাটাতে বাধ্য হন তিনি। মার্কিন নভোচারী হিসেবে মহাকাশে সবচেয়ে বেশি দিন থাকার রেকর্ড তারই দখলে। মিশন স্পেশালিস্ট আন্দ্রে ডগলাস এই মিশনের মাধ্যমে প্রথমবারের মতো মহাকাশে পাড়ি জমাতে যাচ্ছেন। ২০২১ সালে নাসার নভোচারী হিসেবে নির্বাচিত হওয়া ডগলাস একজন ইঞ্জিনিয়ার। তিনি জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন। এর আগে আর্টেমিস 2 মিশনে ব্যাকআপ ক্রু হিসেবেও কাজ করেছেন তিনি। আর্টেমিস 3 মিশনে চাঁদে যাওয়ার পরিকল্পনা করা হলেও এখন তা পরিবর্তন করা হয়েছে। এই মিশনটি এখন চাঁদে যাবে না, বরং চাঁদে নামার ভবিষ্যতের মিশনগুলোর জন্য একটি টেস্ট ফ্লাইট হিসেবে কাজ করবে। এর মূল লক্ষ্য বেসরকারি কোম্পানির তৈরি দুটি লুনার ল্যান্ডারের সঙ্গে নাসার ওরিয়ন স্পেসক্রাফটের মহাকাশে নিখুঁতভাবে যুক্ত হওয়া। এরপর সব ঠিক থাকলে আর্টেমিস 4 মিশনে মানুষ আবার চাঁদে অবতরণ করবে। কনকর্ড বিমানের কথা নিশ্চয়ই শুনেছেন। শব্দের চেয়ে দ্রুতগতিতে আকাশে ডানা মেলা সেই বিখ্যাত যাত্রীবাহী বিমানটি ২০০৩ সালে চিরতরে অবসরে চলে যায়। এর পেছনে মূল কারণ ছিল আকাশ ছোঁয়ার রক্ষণাবেক্ষণ খরচ এবং এর তৈরি করা প্রচণ্ড বিকট শব্দ। ১৯৭৬ সাল থেকে যাত্রী পরিবহন করা শুরু করা কনকর্ড যখন তার সর্বোচ্চ গতি অর্থাৎ ঘন্টায় ১৩৫০ মাইল বেগে ছুটত, তখন নিউ ইয়র্ক থেকে লন্ডনে পৌঁছাতে সময় লাগতো ৩ ঘন্টারও কম। কিন্তু মুশকিল হলো শব্দের চেয়ে জোরে ছুটতে গিয়ে এটি এমন এক বিকট শব্দ তৈরি করত যা মাটিতে থাকা মানুষের জন্য রীতিমতো বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। সে আক্ষেপ খোঁজাতেই নাসা প্রায় ১ দশক ধরে এমন এক বিমান তৈরির কাজ করছিল যা শব্দের চেয়ে দ্রুত ছুটবে কিন্তু কোনো কান ফাটানো শব্দ তৈরি করবে না। অবশেষে সেই স্বপ্নের এক ধাপ কাছাকাছি পৌঁছেছে নাসা। নাসার পরীক্ষামূলক বিমান X-59 প্রথমবার মতো সুপারসনিক বা শব্দের চেয়ে দ্রুত গতিতে ওড়ার এক ঐতিহাসিক মাইলফলক ছুঁয়েছে। গত ৫ জুন শুক্রবার ক্যালিফোর্নিয়ার এডওয়ার্ডস এয়ারফোর্স বেস থেকে উড্ডয়ন করা এই বিমানটি টানা ৮১ মিনিট আকাশে ছিল। নাসার অভিজ্ঞ পাইলট জিম লেস ওই ঐতিহাসিক ফ্লাইটে বিমানটির নিয়ন্ত্রণ নেন। মাটি থেকে ৪৩,৪০০ ফুট উপরে বিমানটি সর্বোচ্চ ৭১৩ মাইল প্রতি ঘন্টায় ছুটেছে। এখানে বিজ্ঞানের একটি চমৎকার বিষয় লুকিয়ে আছে। কোনো বিমান যখন শব্দের চেয়ে দ্রুত গতিতে ছোটে তখন এটি বাতাসের চাপে এক ধরনের তরঙ্গ তৈরি করে। এই তরঙ্গগুলো বিমানের পেছনের দিকে গিয়ে একত্রিত হয়ে একটি কোণ আকৃতি ধারণ করে। বিমানটি যদি মাটির খুব কাছাকাছি দিয়ে এমন গতিতে উড়ে যায় তবে সেই চাপের কোণটি সজোরে পৃথিবীতে আছড়ে পড়ে। তখনই আমরা বাজ পড়ার মতো প্রচণ্ড বিকট শব্দ শুনতে পাই। একে বলা হয় সনিক বুম। নাসার X-59 বিমানটি তৈরি করা হয়েছে এই সনিক বুমকে ঠেকানোর জন্য। এটি সাধারণ বিমানের চেয়ে আলাদা। বিমানের সামনের অংশ অনেক বেশি লম্বা। এই লম্বা অংশ মূলত বাতাসের শক ওয়েভের চাপগুলোকে চারদিকে ছড়িয়ে দেয় যাতে সেগুলো একত্রিত হয়ে বড় কোনো কোণ তৈরি করতে না পারে। ফলে বিমানটি যখন শব্দের চেয়ে দ্রুত গতিতে ছোটে তখন নিচে কোনো বিকট সনিক বুম তৈরি হয় না। নাসা কি বলছে কোয়াইট সুপারসনিক থাম্প বা শান্ত সুপারসনিক মৃদু শব্দ। ২০২৫ সালের অক্টোবরে প্রথমবার মতো আকাশে উড়েছিল X-59। এর মধ্যে ১ ডজনেরও বেশি পরীক্ষামূলক ফ্লাইট সম্পন্ন করেছে এটি। এখন যেহেতু এটি সফলভাবে সুপারসনিক গতি ছুঁয়ে ফেলেছে তাই এর পরীক্ষামূলক উড্ডয়নের পরিধি আগামীতে আরও বাড়ানো হবে। নাসার পরিকল্পনা অনুযায়ী আগামী দিনে বিমানটিকে ৬০,০০০ ফুট উঁচুতে এবং ঘন্টায় ১,২১৮ মাইল বা ম্যাক ১.৬ গতিতে ওড়ানো হবে। পাশাপাশি প্রকৌশলীদের আরও নিখুঁত ও বিস্তারিত তথ্য দেওয়ার জন্য এর চেয়ে কম গতির বেশ কিছু ফ্লাইটও পরিচালনা করা হবে। বর্তমান ধাপের পরীক্ষাগুলো শেষ হলে নাসা তাদের দ্বিতীয় ধাপের কাজ শুরু করবে। এই ধাপে মূলত বিমানটির তৈরি করা শব্দের নিখুঁত পরিমাপ করা হবে। সবকিছু ঠিকঠাক থাকলে খুব শিগগিরই হয়তো আমরা এমন এক যুগের সাক্ষী হতে যাচ্ছি যেখানে শব্দের চেয়ে দ্রুত গতিতে বিশ্ব ভ্রমণ হবে একেবারে নিস্তব্ধ এবং শান্তিময়।
কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি সম্পূর্ণ নতুন এক ধরনের টিকা এখন বিজ্ঞানীদের হাতে। টিকাটি শুধু একটি নির্দিষ্ট ভাইরাসের জন্য নয়, বরং ভবিষ্যতে বড় কোনো মহামারী বা নতুন অজানা ভাইরাস থেকে বিশ্বকে বাঁচাতে এই প্রযুক্তি কাজ করবে বলে আশা বিজ্ঞানীদের। প্রথমবারের মতো মানুষের শরীরে পরীক্ষা করার জন্য সম্পূর্ণ AI এ ডিজাইন করা এই টিকাটি তৈরি করেছে ব্রিটিশ গবেষকেরা। যুক্তরাজ্যের কেমব্রিজ এবং সাউদাম্পটন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের যৌথ নেতৃত্বে এই সাফল্য এসেছে। ইনফ্লুয়েঞ্জা, করোনা ভাইরাস বা ইবোলার মতো ভাইরাসগুলো খুব দ্রুত নিজেদের গঠন বদলে ফেলতে পারে। বিজ্ঞানীরা যখন ল্যাবে কোনো ভাইরাসের নির্দিষ্ট রূপের বিরুদ্ধে কাজ করার জন্য টিকা তৈরি করেন, ততদিনে হয়তো সেই ভাইরাসটি নিজেকে বদলে আরও নতুন ও শক্তিশালী রূপে প্রকাশ পায়। বর্তমান টিকাগুলো হয় প্রতিক্রিয়াশীল। এ কারণে ভাইরাসের অনবরত রূপ বদলানোর গতির সঙ্গে প্রচলিত টিকাগুলো আর পুরোপুরি কাজ করতে পারছে না। গত কয়েক বছরে বেটা করোনা ভাইরাস নামে ভাইরাসের কারণে বিশ্বে বেশ কয়েকবার বড় রোগের প্রাদুর্ভাব দেখা গেছে। এর মধ্যে ছিল অতিমারী কোভিড-19। এই ভাইরাসগুলো প্রতিনিয়ত মানুষের শরীরে ছড়িয়ে পড়ার কারণে নিজেদের ভেতরের গঠন বদলে ফেলছে এবং একের পর এক নতুন ক্ষতিকর ভ্যারিয়েন্ট তৈরি করছে। ভাইরাসের বর্তমান ও ভবিষ্যতের এই বিপজ্জনক রূপ বদলের বিষয়টি মাথায় রেখে গবেষকরা এই সমাধান খুঁজে বের করেছেন। তারা এমন এক নতুন ধরনের টিকা তৈরি করেছেন যা ইবোলা বা করোনা ভাইরাস পরিবারের ভাইরাসের বিরুদ্ধে দীর্ঘদিনের জন্য সুরক্ষা দিতে পারবে। এমনকি ভাইরাসগুলো যদি ভবিষ্যতে নিজেদের রূপও বদলে ফেলে, তবুও এই টিকা কাজ করবে। ভ্যাকসিনটি তৈরি করতে গবেষকরা AI নকশা করা সম্পূর্ণ নতুন একটি সক্রিয় উপাদান ব্যবহার করেছেন, যার নাম দেওয়া হয়েছে সুপার অ্যান্টিজেন। সাধারণ ভ্যাকসিনগুলো ভাইরাসের একটি নির্দিষ্ট রূপ লক্ষ্য করে তৈরি করা হয়, তবে এই নতুন প্রযুক্তিতে কম্পিউটারের সাহায্যে এমন একটি কৃত্রিম প্রোটিন তৈরি করা হয়েছে যা একই পরিবারের অনেকগুলো করোনা ভাইরাসের সাধারণ বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তৈরি। ফলে রোগ প্রতিরোধ ব্যবস্থা সেই মূল বৈশিষ্ট্যগুলো চিনে ফেলে এবং সমগোত্রীয় সব রোগ জীবাণুর বিরুদ্ধে লড়াই করার জন্য আগেভাগেই তৈরি হয়ে যায়। এই টিকার আরেকটি বড় সুবিধা হলো এটি দিতে কোনো সিরিঞ্জের প্রয়োজন হয় না। এর বদলে মাইক্রোফ্লুইডিক জেট নামে একটি বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হয়। এই যন্ত্রটি অত্যন্ত তীব্র গতির তরল প্রবাহ বা বাতাসের চাপ তৈরি করে ভ্যাকসিনের উপাদানকে সরাসরি ত্বকের গভীরে পৌঁছে দেয়, যা টেরই পাওয়া যায় না। গবেষকরা জানিয়েছেন এই পদ্ধতিতে টিকা দিলে ভ্যাকসিনের অপচয় কম হয়। ইনজেকশন ব্যবহারের পর যে ঝুঁকিপূর্ণ বর্জ্য তৈরি হয় তা থেকে পুরোপুরি মুক্তি পাওয়া যায়। একই সঙ্গে যারা সিরিঞ্জের ভয়ে টিকা নিতে চান না, তারা কোনো রকম ভয় ছাড়াই খুব সহজে এই টিকা নিতে পারবেন। ফলে বিশ্বজুড়ে বিপুল সংখ্যক মানুষের কাছে এই টিকা পৌঁছে দেওয়া অনেক সহজ হবে। 2021 সালে ডিসেম্বর থেকে 2023 সালের সেপ্টেম্বরের মধ্যে মোট 39 জন স্বেচ্ছাসেবককে এই টিকা দেওয়া হয়েছিল। গবেষকরা জানিয়েছেন ভ্যাকসিনের 4টি ডোজই মানুষের শরীর বেশ ভালোভাবে গ্রহণ করেছে। নিরাপত্তার ক্ষেত্রে বড় কোনো ঝুঁকির প্রমাণ পাওয়া যায়নি। প্রথম ধাপেরই দারুণ সাফল্যের পর গবেষকরা এখন দ্বিতীয় পর্যায়ে ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করার প্রস্তুতি নিচ্ছেন। এই ধাপে আরও অনেক বেশি ও বিভিন্ন ধরনের মানুষের উপর টিকাটি পরীক্ষা করা হবে। এবার ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, ফিরে এসে জানাবো মুন অ্যালার্ট সম্পর্কে। ফেসবুক বা মেসেঞ্জার স্ক্রল করতে করতে হঠাৎ ফোনের স্ক্রিনে ভেসে উঠল একটা অদ্ভুত নোটিফিকেশন, ফাইন্ড আ মিসিং চাইল্ড ইন ইউর এরিয়া, অর্থাৎ আপনার এলাকার নিখোঁজ হওয়া কোনো শিশুকে খোঁজার অনুরোধ। এমন নোটিফিকেশন দেখে গত কয়েকদিনে অনেকেই চমকে গেছেন। কেউ ভাবছেন ফেসবুক আইডি হ্যাক হলো কিনা, কেউ বা ভাবছেন এটা নতুন কোনো ডিজিটাল জালিয়াতি বা স্ক্যাম। কিন্তু আদতে ভয়ের কিছু নেই, বরং এর পেছনে রয়েছে অত্যন্ত মানবিক ও প্রযুক্তি নির্ভর একটি দারুণ উদ্যোগ, যার নাম মুন অ্যালার্ট। একটি হারানো বিজ্ঞপ্তি। মুন অ্যালার্ট আসলে কি? এটি হারিয়ে যাওয়া বা নিখোঁজ শিশুদের খুঁজে বের করার একটি ডিজিটাল প্ল্যাটফর্ম বা নেটওয়ার্ক। আমাদের দেশে প্রায় শিশু নিখোঁজ হওয়ার মতো দুঃখজনক ঘটনা ঘটে। এসব ক্ষেত্রে প্রথম কয়েক ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যত সময় পার হয় শিশুকে খুঁজে পাওয়ার সম্ভাবনা তত কমে যায়। এই সমস্যার সমাধানে
পুলিশ, স্থানীয় প্রশাসন এবং ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা যৌথভাবে কাজ করছে। এবছরের জানুয়ারি থেকে বাংলাদেশে পরীক্ষামূলকভাবে এই মুন অ্যালার্ট চালু করা হয়েছে। পুরো প্রক্রিয়াটি খুব সহজ কিন্তু দারুণ কার্যকর। যখন কোনো শিশু নিখোঁজ হয় তখন তার পরিবার বা পরিচিত কেউ পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানায়। পুলিশ প্রাথমিক তদন্ত ও তথ্য যাচাই বাছাই করে ওই শিশুর ছবি, নাম, গায়ের রং ও শেষ কোথায় তাকে দেখা গেছে সেসব তথ্য দিয়ে একটি আনুষ্ঠানিক সতর্কবার্তা তৈরি করে। এরপর ফেসবুকের সহায়তায় ওই নির্দিষ্ট এলাকায় অবস্থানরত ব্যবহারকারীদের ফোনে সরাসরি এই অ্যালার্ট বা নোটিফিকেশন পাঠিয়ে দেওয়া হয়। এই নোটিফিকেশন কিন্তু দেশের সব প্রান্তের মানুষের কাছে একসঙ্গে যায় না, এটি পুরোপুরি এলাকা বা লোকেশন ভিত্তিক। শিশুটি যে এলাকা থেকে নিখোঁজ হয়েছে ঠিক সে এলাকা এবং তার আশেপাশের কয়েক কিলোমিটারের মধ্যে থাকা ফেসবুক ব্যবহারকারীদের আইডিতেই কেবল এই বার্তাটি পাঠানো হয়। এর ফলে ওই এলাকার মানুষ চটজলদি সচেতন হতে পারেন এবং চলাফেরার সময় একটু চোখ কান খোলা রাখলে সহজেই শিশুটিকে চিনে ফেলতে পারেন। আগে কোনো শিশু হারালে মাইকিং করা হতো কিংবা দেয়ালে পোস্টার লাগানো হতো। সোশ্যাল মিডিয়ার যুগে অনেকে ফেসবুকে পোস্ট দেন, কিন্তু সেই পোস্ট কার ওয়ালে যাবে বা কখন কোন মানুষ দেখবে তার কোনো নিশ্চয়তা থাকে না। অথচ মুন অ্যালার্টের মাধ্যমে সরাসরি ফোনের নোটিফিকেশনে তথ্য চলে আসছে। টোল ফ্রি হটলাইন নাম্বার কিন্তু তাদের জন্য করা হয়েছে 13219। সারা দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এই নাম্বারে ফোন করতে পারবে, 24/7 কিন্তু এটা থাকবে। এতে সাধারণ মানুষ খুব দ্রুত জানতে পারছেন এবং উদ্ধার অভিযানে পরোক্ষভাবে অংশ নিতে পারছেন। আপনার ফোনের একটা নোটিফিকেশন আর একটুখানি সতর্কতা হয়তো একটি পরিবারের বুক খালি হওয়া থেকে বাঁচাতে পারে। বিশ্বের বিভিন্ন উন্নত দেশে অ্যাম্বার অ্যালার্ট নামে ঠিক এই রকম একটি ব্যবস্থা অনেক বছর ধরে সফলভাবে কাজ করছে। বাংলাদেশে সেটির একটি রূপ হলো এই মুন অ্যালার্ট। যেহেতু উদ্যোগটি বাংলাদেশে একেবারেই নতুন এবং এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে, তাই সব এলাকায় এটি সমানভাবে কাজ করছে না। কখনো কখনো প্রশাসনিক সমন্বয় বা কারিগরি ত্রুটির কারণে নোটিফিকেশন পৌঁছাতে কিছুটা দেরি হতে পারে। তবে সময়ের সাথে সাথে এই ত্রুটিগুলো দূর হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। তাই যখন আপনার ফেসবুকে এমন একটা নোটিফিকেশন আসবে তখন ঘাবড়ে না গিয়ে বা অবহেলা না করে একটু মন দিয়ে শিশুর তথ্যগুলো দেখে নিন। আপনার একটু সচেতনতায় হয়তো ফিরিয়ে দিতে পারে মায়ের কোলে তার হারিয়ে যাওয়া সন্তানকে। মহাবিশ্বে কি আমরা সত্যিই একা? যদি কোনদিন এলিয়েনরা পৃথিবীতে সত্যি সত্যি চড়াও হয় তবে কেমন হবে সেই অভিজ্ঞতা? বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী ফিলিপ প্লেটের ডেথ ফ্রম দ্য স্কাইস বইয়ে উঠে এসেছে এমনই কিছু রোমাঞ্চকর ও বৈজ্ঞানিক সম্ভাবনা। চলুন কোনো বুকিশ বা খটপটে ভাষা ছাড়া একদম সহজ সরল ও আড্ডার ছলে জেনে নেওয়া যাক এই মহাজাগতিক রহস্যগুলোর আসল গল্প। এলিয়েনরা কেমন হবে? সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র তাদের গোপন ইউএফও ফাইলগুলো প্রকাশ করেছে। এই সব কৌতূহলী প্রশ্নের বৈজ্ঞানিক উত্তর দিয়েছেন জ্যোতিষবিজ্ঞানী ফিলিপ প্লেট দ্য ডেথ অফ স্কাই দ্য সায়েন্স বিহাইন্ড দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড বইয়ে। হলিউড সিনেমায় যেমন বড় বড় চোখ আর অদ্ভুত চেহারার এলিয়েনদের হাত পা নেড়ে যুদ্ধ করতে দেখা যায়, বাস্তবে কিন্তু এলিয়েন অ্যাটাক বা আক্রমণটা তেমন নাও হতে পারে। বিজ্ঞান বলছে কোনো বুদ্ধিমান সভ্যতা নিজেদের না পাঠিয়ে কোটি কোটি আলোকবর্ষ দূরে পাঠাতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন নভোযান বা সেলফ রেপ্লিকেটিং রোবট। গল্পটা ভাবুন তো, মহাকাশের 1 মাইলের মতো চওড়া কোনো গ্রহাণুর বুকে নেমে পড়ল 12টির মতো ছোট্ট রোবট মাকড়সা। এদের কোনো ক্লান্তি নেই, ইমোশন বা আবেগ নেই। ধাতু আর কার্বন ফাইবারের তৈরি এই মাকড়সাগুলো নেমেই খনি খনন করতে শুরু করে দিল। তারা যা পাচ্ছে তা গলিয়েই অবিকল তাদের মতো আরও লাখ লাখ মাকড়সা বানিয়ে ফেলছে। মঙ্গলের লোহা চিবিয়ে সাবার করে তারা যখন পৃথিবীতে নামবে তখন চোখের পলকে বিলীন হয়ে যেতে পারে আমাদের চেনা সভ্যতা। গাছপালা, বাড়িঘর, লোহালক্কর, এমনকি আমাদের রক্তমাংসের শরীরও পরিণত হবে তাদের নতুন রোবট বানানো কাঁচামালে। মাত্র 2 সপ্তাহের মধ্যে পুরো পৃথিবী হয়ে যেতে পারে একটা বিশাল রোবট কারখানা। কি ভয়ঙ্কর, তাই না? আমরা সবাই কি আসলে মঙ্গলের বাসিন্দা? এবার একটু ইতিহাস ঘাটা যাক। প্রায় 460 কোটি বছর আগে আমাদের পুরো সৌরজগৎটা ছিল গ্যাস আর ধূলিকণার একটা বিশাল ঘূর্ণায়মান চাকতি, যেখান থেকে সূর্যের জন্ম আর বাকি পাথরগুলো জোড়া লেগে তৈরি হলো আমাদের পৃথিবী ও মঙ্গল গ্রহ। ভিন্ন গ্রহের ভাইরাস কি আমাদের জম্বি বানাতে পারে?
অনেকের মনে প্রশ্ন জাগে, মহাকাশ থেকে আসা কোনো উল্কাপিণ্ডের ভেতরে যদি কোনো এলিয়েনের ভাইরাস লুকিয়ে থাকে আর সেটা যদি পৃথিবীতে ছড়িয়ে পড়ে, তবে কি আমরা সবাই জম্বি হয়ে যাব? বিজ্ঞান বলছে একেবারেই না, শান্ত হন। ভাইরাস জিনিসটা আসলে খুব অদ্ভুত। এটা কেবল প্রোটিনের একটা খোসার ভেতরে থাকা কিছু ডিএনএ বা আরএনএ কোড। এরা নিজে নিজে বংশবৃদ্ধি করতে পারে না, এদের একটা নির্দিষ্ট হোস্ট বা জীবন্ত কোষ দরকার হয়। ভাইরাসের চাবি দিয়ে কেবল নির্দিষ্ট কোষের তালাই খোলা যায়। গাছের ভাইরাস মানুষকে আক্রান্ত করতে পারে না, আবার ব্যাকটেরিয়াকে ধ্বংস করা ভাইরাস আমাদের কিচ্ছু করতে পারে না। মহাকাশের শূন্যতা আর প্রচণ্ড ঠান্ডা সহ্য করে কোনো ভাইরাস যদি পৃথিবীতে চলে আসে, আমাদের শরীর বা ডিএনএ তাদের জন্য একদম অচেনা এক দুনিয়া। আমাদের কোষের ভেতর ঢোকার মতো কোনো যোগ্যতাই ভিন্ন গ্রহের ভাইরাসের থাকবে না। তাই ল্যাবে বিজ্ঞানী যদি অসাবধানতাবশত সেই ভাইরাস নিজের শরীরে ঢুকিয়ে ফেলেন, তবে সেটি কোনো ক্ষতি না করেই না খেয়ে মরে যাবে। এই যুদ্ধে জয়ী হবে পৃথিবীর কোষগুলোই। মহাবিশ্বের এই বিশালতায় একদিকে যেমন আছে রোবট মাকড়সার ধ্বংসলীলার ভয়, অন্যদিকে আছে মঙ্গলের পাথরে চড়ে আসা প্রাণের বীজ ছড়িয়ে পড়ার রোমাঞ্চ। বিজ্ঞান আমাদের ঠিক এইভাবেই প্রতিনিয়ত কল্পনার চেয়েও সুন্দর আর লোমহর্ষক সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। ছোটবেলায় এইচ.জি. ওয়েলসের দ্য টাইম মেশিন উপন্যাসের কথা কিংবা হলিউডের ব্যাক টু দ্য ফিউচার সিনেমার দৃশ্য দেখে আমাদের মনে কখনো না কখনো ইচ্ছা জেগেছে, শুধু একটা টাইম মেশিনে চড়ে অতীতে গিয়ে কোনো ভুল শুধরে নেওয়া যেত, কিংবা এক লাফে দেখে আসা যেত 1000 বছর পরের পৃথিবীকে। কিন্তু বিজ্ঞান আসলে কি বলে? সময় ভ্রমণ বা টাইম ট্রাভেল কি শুধুই রূপকথা, নাকি এর পেছনে খাঁটি পদার্থবিজ্ঞান লুকিয়ে আছে? হকিংয়ের সেই অদ্ভুত পার্টির কথা শুনেছেন নিশ্চয়ই। 2009 সালের জুন মাসে বিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং একটি রাজকীয় পার্টির আয়োজন করেছিলেন। শ্যাম্পেন, কেক, বেলুন, চমৎকার ব্যানার, কি ছিল না সেখানে। কিন্তু মজার ব্যাপার হলো সেই পার্টিতে একজন অতিথিও আসেনি। কেন জানেন? কারণ হকিং আমন্ত্রণপত্রটি পাঠিয়েছিলেন পার্টি শেষ হয়ে যাবার পর। আসলে হকিং একটা পরীক্ষা করছিলেন। তিনি দেখতে চেয়েছিলেন ভবিষ্যৎ পৃথিবীতে যদি কখনো টাইম মেশিন আবিষ্কার হয়ে থাকে, তবে ভবিষ্যতের মানুষ কি পারবে অতীতে এসে তার পার্টিতে যোগ দিতে? যেহেতু কেউ আসেনি, হকিং রসিকতা করে বলেছিলেন অতীত সময় ভ্রমণ করা অসম্ভব। এটা তারই একটা প্রমাণ। কিন্তু আসলেই কি তাই? বিজ্ঞানীদের এক অংশ কিন্তু হাল ছাড়েনি। আইনস্টাইনের মতে সময় কোনো নদীর মতো নয়। একটা সময় ভাবা হতো সময় একটা নদীর মতো সোজা বয়ে চলে, একে থামানো বা প্রভাবিত করা অসম্ভব। কিন্তু আলবার্ট আইনস্টাইন এসে পুরো ধারণাটাই বদলে দিলেন। তিনি বলেন সময় সবার জন্য এক নয়, এটা আপেক্ষিক। ভবিষ্যতে যাওয়ার একটা চরম বাস্তব প্রমাণ কিন্তু আমাদের হাতেই আছে। একে বলে টাইম ডাইলেশন বা সময়ের দীর্ঘায়ন। আইনস্টাইনের সূত্র অনুযায়ী আপনি যদি আলোর গতির কাছাকাছি কোনো মহাকাশযানে চড়ে মহাবিশ্ব ঘুরে আসেন, তবে আপনার জন্য সময় অনেক ধীরে চলবে। ধরুন আপনি মহাকাশের তীব্র গতিতে 5 বছর কাটিয়ে পৃথিবীতে ফিরে এলেন। এসে দেখবেন পৃথিবীর ঘড়িটা হয়তো 50 বছর পার হয়ে গেছে। অর্থাৎ আপনি নিজের অজান্তেই ভবিষ্যতের পৃথিবীতে পা রাখলেন। এমনকি আমাদের ফোনের জিপিএস সিস্টেমও কিন্তু প্রতিদিন আইনস্টাইনের এই সূত্র মেনে সময় ঠিক করে নেয়, নাইলে ভুল ম্যাপ দেখাতো। ভবিষ্যতে যাওয়া যদি তাত্ত্বিকভাবে সম্ভব হয়, অতীতে ফেরা কিন্তু মহাজটিল। এখানেই আসে বিজ্ঞানের সবচেয়ে রোমাঞ্চকর কিছু ধাঁধা বা প্যারাডক্স। সবচেয়ে বিখ্যাত ধাঁধাটি হলো গ্র্যান্ডফাদার প্যারাডক্স বা দাদুর ধাঁধা। ধরুন আপনি টাইম মেশিনে করে অতীতে গেলেন এবং আপনার দাদু যখন ছোট শিশু, তখন কোনো দুর্ঘটনায় তিনি মারা গেলেন। তাহলে তো আপনার বাবার জন্ম হওয়ারই কথা নয়, আর আপনার বাবা না থাকলে আপনারও জন্ম হতো না। তাহলে অতীতে গিয়ে দাদুকে মারলো কে? এই যে একটা গোলক ধাঁধা, এটার উত্তর বিজ্ঞান কিভাবে দেয়? বিজ্ঞানীরা এর দুটি চমৎকার সমাধান বের করেছেন। এক, প্যারালাল ইউনিভার্স বা সমান্তরাল মহাবিশ্ব। এই থিওরি বলে আপনি যখন অতীতে গিয়ে কোনো ঘটনা বদলে দিচ্ছেন, তখন আপনি আসলে আপনার নিজের মহাবিশ্বের অতীত বদলাচ্ছেন না, আপনি অন্য একটি সমান্তরাল মহাবিশ্ব বা প্যারালাল ইউনিভার্সে প্রবেশ করেছেন। সেখানে গিয়ে কিছু ওলটপালট করলেও আপনার মূল দুনিয়ায় কোনো ক্ষতিই হবে না। 2, ওয়ালহাম বা মহাজাগতিক সুড়ঙ্গ। মহাকাশে এমন কিছু কাল্পনিক সুড়ঙ্গ বা শর্টকাট রাস্তা থাকতে পারে যা স্পেস এবং টাইমকে দুমড়ে মুচড়ে দেয়। তাত্ত্বিকভাবে এই ওয়ালহাম দিয়ে এক নিমিষে অতীতে বা ভবিষ্যতে যাতায়াত করা সম্ভব, যদিও বাস্তবে এমন কোনো সুড়ঙ্গ খুঁজে পাওয়া বা তৈরি করা এখনো মানুষের সাধ্যের বাইরে। তাহলে শেষ কথা কি? বিজ্ঞানীরা আমাদের জানাচ্ছে যে সময়কে আমরা যেভাবে একদম বাঁধাধরা নিয়ম ভাবি, আসলে তা নয়। সময়কে প্রসারিত করা যায়, বশ করা যায় গতির তীব্রতা দিয়ে। তবে অতীতে ফিরে গিয়ে ইতিহাস বদলে দেওয়ার স্বপ্নটা এখনো প্যারাডক্সের জালে বন্দী।
ভবিষ্যতের কোনো এক জাদুকারী প্রযুক্তিতে হয়তো মানুষ ঠিকই সময়ের দেয়াল ভেঙে ফেলবে, কিংবা হয়তো হকিংয়ের কথাই সত্যি হবে। সময় তার নিজস্ব নিয়ম মেনেই চলবে, তাকে ছোঁয়া যাবে না। কিন্তু যতদিন না তা ঘটছে, বিজ্ঞানের এই রোমাঞ্চকর ভাবনাগুলো আমাদের কল্পনার ডানা মেলে দিতেই থাকবে। গ্রিন টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন বিজ্ঞান ও প্রযুক্তি অনুষ্ঠান আজ এই পর্যন্তই। আগামী সপ্তাহে আবারও ফিরে আসবো প্রযুক্তি আরও নতুন নতুন উদ্ভাবনের খবর নিয়ে। আর সে পর্যন্ত গ্রিন টিভি নিউজ অন্যান্য আয়োজন দেখতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট, ইউটিউব ও ফেসবুকে।